লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শুভ দৃষ্টি তো হয়ে গেছে, এবার একে অপরের থেকে চোখটা সরা। বাবা, একে অপরের থেকে চোখই সরাতে পারছে না, তাকিয়েই আছে। নেনে এবারে বিয়ের কাজ শুরু করতে হবে তো। হ্যাঁ, ওকে নামিয়ে দাও, নামিয়ে দাও। আমি জানি সব সময় তোমার আশীর্বাদের হাত আমার মাথায় ছিল, শুধু তুমি সহায় ছিলে বলে আমি শৈলকে এগিয়ে দিয়েছিলাম। তো এখন বেশ বুঝতে পারছি শৈলর এই দেবী সাজার সময় শেষ হয়ে এসেছে। তাই আমার এই সাম্রাজ্য, এই মন্দির, এই ব্যবসা, সব কিছু সামলানোর জন্য তুমি আমাকে নতুন পথ দেখিয়েছো মা। এতদিন আমি ভুল করছিলাম, কিন্তু তুমি আমাকে ঠিকটা চিনিয়েছো মা। যে ক্ষমতা, যে অর্থ আমার হাতে এতদিন ছিল, সে সবই থাকবে শুধু তোমার দয়ায় মা গো। জয় হোক তোমার মা, জয় হোক। একবার শুধু ঈশান আর গৌরীর বিয়েটা হয়ে যাক, তারপর জয় মা, জয় মা, জয় মা। প্রথমে তোমাকে 7 পুরুষের নাম বলতে হবে, তাদের প্রথমে জলদান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলছি। ঈশানের বাবা তো আমি, বাবা সুখময়, তার বাবা হচ্ছেন আনন্দময়, তার বাবা স্বপ্নময়, আর তার বাবা দ্বিজময়। দ্বিজময়, আর তার বাবা পুলকময়। এবার আপনি 7 পুরুষের নাম বলুন। 7 পুরুষের নাম। দাঁড়াও, আবার ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলে এই বাড়িতে বিয়ে হচ্ছে। কি করে জানবে 14 পুরুষের নাম কি? আগেরবার তো মিথ্যে বলে বিয়েটা দেওয়া হয়েছিল, কিন্তু এখন তো আমরা জেনে গেছি যে ওদের জাতকুল বলে কিছুই নেই। গৌরীর পূর্বপুরুষের নাম গৌরীর পাতানো বাবা জানবে কি করে? কে বলবে কে নাম?
এগুলো আগের বার যেভাবে হয়েছিল সেভাবেই হবে। বালক পিতাও তো পিতাই, ওনাদের বংশের নামেই হবে। কি বাবা? নিশ্চয়ই। অসম্ভব। আমি এটা কিছুতেই এই বাড়িতে হতে দিতে পারি না। নাম তো বলতেই হবে, জানতেই হবে। সমস্ত কিছুই যখন নিয়ম মেনে হচ্ছে, তাহলে এটাও হতে হবে। গৌরীকে বলতেই হবে ওর পূর্বপুরুষের নাম। স্বয়ং মহাদেব তার বিয়ের সময় তার পূর্বপুরুষদের নাম বলতে পারেননি। আর আমি তো তুচ্ছ মানুষ, শৈলমা। মহাদেব যখন হিমালয় কন্যা পার্বতীকে বিয়ে করতে গেছিলেন, তখন তার সাথে বরযাত্রী সবাই দেবতা, আর বরকর্তা হলেন স্বয়ং ব্রহ্মা। কিন্তু পুরোহিত মশাই তার বিয়ের সময় এভাবেই বললেন যে 7 পুরুষের নাম বলতে হবে। 7 পুরুষ না হলেও 3 পুরুষের নাম তো বলতেই হবে। এটা শুনে মহাদেব তো পড়ে গেলেন মহাবিপদে, কারণ তিনি তো স্বয়ংভূ, তিনি দেবাদিদেব। আদি দেবতা মহাদেবের তো নিজে নিজেই আবির্ভাব ঘটেছিল, তার তো কোনো মা নেই। তিনি কি করে তার পিতা পিতামহের নাম বলবেন? এই সময় ব্রহ্মা তাকে উদ্ধার করতে এগিয়ে এলেন। তিনি বললেন মহেশ্বরের প্রপিতামহের নাম বেদকণ্ঠ, পিতামহের নাম উগ্রকণ্ঠ, বরের বাবার নাম শ্রীকণ্ঠ, আর বর আমাদের নীলকণ্ঠ। এটা শুনে মহাদেবের মুখে সরল হাসি ফুটল, কারণ এই সবই তো তারই নাম। সত্যি গো, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। তুমি তুমি কার সঙ্গে তোমার তুলনা করছো? না শৈলমা, আমি কারোর সাথে আমার তুলনা করছি না। আমি শুধু বলছি যে মহাদেবও একই বিড়ম্বনার মধ্যে পড়েছিলেন। গৌরী মা তো ঠিকই বলেছে। স্বয়ং ব্রহ্মাই যখন এরকম ছলনা করেছিলেন, তখন আমাদের দোষ কোথায়? আগের বারের মতো যারা গৌরীকে পালন করেছিলেন, যাদের গৌরীর নিজের বাবা মা বলেই জানতো, তাদের বংশের নামেই যখন সেবারে বিয়ে হয়েছিল, তখন সেভাবেই এবার হবে। বেশ, তবে তাই হোক। দাও। আপনার মেয়ে সত্যিই খুব লক্ষ্মী। আমাদের বাড়িতে এসে চমৎকার মানিয়ে নিয়েছে। আসলে কি বলুন তো দিদি, আপনাদের মতো এরকম একটা বাড়ি পেয়েছে, এইরকম একটা পরিবার পেয়েছে। আপনারা সবাই আমার মেয়েকে এত ভালোবাসা দিয়েছেন, ওকে আপন করে নিয়েছেন, তাই তো আপনাদের সকলের সাথে মানিয়ে নিতে পেরেছে। আর আমার মেয়ের অনেক ভাগ্য, তাই তো এমন দেবতার মতো স্বামী পেয়েছে। এবার বরকনের গাঁট ছড়া বাঁধা হবে। এইবার আমি তোদের গাঁট ছড়া 2 হাত দিয়ে বাঁধতে পারবো। আমার মন বলে
আমার হাত ঠিক হওয়ার পেছনে তোমার একটা বড় ভূমিকা আছে গৌরী। আমি জানি না সেটা কিভাবে হলো, তবে তুমি সত্যিই শুভ। তুমি সব সময় সুখে থেকো, শুধু এই কামনাই করি। এই আমি কি দেখছি? কি দেখছি আমি? মায়ের ঘোমটায় চিড় ধরছে। মা! মা গো! এবার সিঁদুরদান হবে। বারবার মায়ের ঘুমটায় ফাটল ধরছে। তার কারণ কি গৌরী, নাকি অন্য কোনো কারণ? কি হয়েছে কাকাবাবু, ঠিক আছো? কিছু একটা গোলমাল হয়েইছে, কাকাবাবু মুখে বলুক আর নাই বলুক, নিশ্চয়ই ভেতরে ভেতরে কোনো প্ল্যান করছে, না হলে এইসব ঘটনা কিছু ঘটাতো না। আজ একটা বিশেষ কারণে তোমাদের এখানে নিয়ে এলাম দাদু ভাই। আমি গৌরীকে একটা জিনিস দিতে চাই। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে গৌরী আমাদের বাড়িতে আসার পর থেকে আমাদের পরিবারের ভালো বই মন্দ কিছু হয়নি। আর এই সংসারের বিপদে আপদে সব সময় গৌরী কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। একদিন আমি বলেছিলাম যে তোমার জন্ম পরিচয় নেই বলে তুমি এ বাড়ির বউ হওয়ার যোগ্য নও, বউ হতে পারো না। কিন্তু আজ আমি সে কথা ফিরিয়ে নিচ্ছি। তুমি হচ্ছ এ বাড়ির যোগ্য বউ। তাই আমি একটা জিনিস তোমার জিম্মায় রাখতে চাই। দেখছো দেখছো একবার কি হচ্ছে? এ তো সাংঘাতিক কাণ্ড শুরু হয়েছে বাড়িতে। ঈশান গৌরী এতবার করে বিয়ে করবে, আর বাবা কি ভেবেছে কি হাতের কাছে যা পাবে সব দিয়ে দেবে। সত্যি বাবা, আমি বুঝতে পারছি না গো, তোমার বাবা যেভাবে এই গৌরী গৌরী করে হেদিয়ে মরছে না, আমার কিচ্ছু ভাল লাগছে না। উনি ভুলেই গেছেন যে ওনার দুটো নাতনিও আছে। উনি ভাবছেন শুধু ওনার একটাই নাতি, সব গৌরীকে দিয়ে দেবেন।
আরে বাবা, আমার মেয়েগুলোর কি হবে তাহলে? ওরা কি কিছু পাবে না? পাবে না, সব পাবে। ছাড়বো নাকি আমি? তুমি দেখো না, এই গয়নাগুলো গুনে গুনে আদায় করবো আমি, গুনে গুনে। পারবে তুমি? হ্যাঁ, এই গৌরী যেরকম ধরিবাজ মেয়ে না, তুমি দেখতে পাচ্ছ না কিভাবে বাড়ির প্রত্যেককেও বশ করে রেখেছে, এমনকি কাকা বাবু পর্যন্ত। সব বস টস আমার সামনে একবার ফস হয়ে যাবে, কিচ্ছু হবে না। আমার অধিকার কি করে আদায় করতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তুমি শুধু দেখতে থাকো। এখানে কি করছো তোমরা? আমরা ওই গৌরীকে নিতে এসেছি। তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো, ভেতরে এসো। ভালোই হয়েছে তোমরা এসেছো। আমি তোমাদের সকলের সামনে গৌরীর হাতে এটা তুলে দিতে চাই। এই গিনিটা আমাদের পূর্বপুরুষ ঘনরাম ঘোষাল পেয়েছিলেন বল্লভ সীমার জমিদারের কাছ থেকে। এইটা আমাদের এই পরিবারের সৌভাগ্যের প্রতীক। এতদিন এটা আমি আগলে রেখেছি, এবার থেকে সে দায়িত্ব তোমার না। জেঠুমণি, কি করছো কি তুমি? এটা এত বড় একটা দায়িত্ব তুমি গৌরীর হাতে তুলে দিচ্ছ? আমি তো এতকাল এটাই জেনে এসেছি যে পরিবারের সবচেয়ে যোগ্য যে একমাত্র তার হাতেই এই গিনির অধিকার যেতে পারে। অপরিসীম মূল্য এই গিনির। আমি পর্যন্ত এতগুলো বছর কোনোদিন কল্পনাও করিনি যে আমি এই গিনি নিজের কাছে রাখবো। আমি কোনোদিন ভাবিনি। সেখানে তুমি এই মেয়েটাকে, তুমি গৌরীকে এটা দিয়ে দিচ্ছ কেন? কি যোগ্যতা আছে ওর? শান্ত হও, শান্ত হও শৈল। আমি অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। এটা গৌরীর কাছেই সব থেকে সুরক্ষিত থাকবে। দাদু এত বড় একটা দায়িত্ব আমার হাতে তুলে দিচ্ছেন। দেখো মা, আমি যেন এর মর্যাদা দিতে পারি। ভুল। আবার আমি তোমাদের বলছি, তোমরা মস্ত বড় ভুল করছো। এত তাড়াহুড়োর কি আছে আমি তো বুঝতেই পারছি না। একটু দেখো, একটু সময় দাও, ওর যোগ্যতা আছে কিনা সেটা তো দেখতে হবে। বললাম তো, আমি অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আর নতুন করে কিছু আমার ভাবনা চিন্তার দরকার নেই। দাদু, বলছি এত বড় একটা দায়িত্বের জিনিস তুমি আমাকে দিও না গো। এই জিনিসটা তোমার কাছেই শোভা পায়। দেখো গৌরী, দাদা যখন বলছেন তখন অনেক ভেবেচিন্তেই বলছেন। আর দাদা যখন এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমিই বা বাকি থাকি কেন? আজ আমিও গৌরীকে আশীর্বাদ করব বটে, তবে সেটা অন্যভাবে। আমার বড় যা, মানে আমার দিদি স্বর্গে যাবার পর এতদিন ধরে যে দায়িত্ব আমি পালন করছিলাম, আজ সেই দায়িত্ব আমি গৌরীর হাতে তুলে দিতে চাই। দাদা যখন বলেছেন যে গৌরী এবারের যোগ্য বউ, তখন এই চাবির গোছাটা গৌরীর আঁচলে শোভা পাক।
আমি ভাবতে পারছি না, আমার বিশ্বাস হচ্ছে না। তোমরা কি করছো বলো তো? গৌরীর হাতে প্রথমে তোমরা গিনি তুলে দিচ্ছ, বহুমূল্যবান গিনি, আর এখন সংসারের চাবিও তুলে দিচ্ছ। কেন? কিসের যোগ্যতা আছে ওর? তুমি তো স্বয়ং শৈলমা, এই সংসারের সমস্ত মোহ মায়া এসবের ঊর্ধ্বে। তা তুমি এসব নিয়ে ভাবছো কেন? আমাদের এই কেজো সংসারী মানুষকে ভাবতে দাও না। নে মা, ছোট ঠাম্মি, তুমি থাকতে, মা থাকতে এই সংসারের দায়িত্ব আমি কি করে নিতে পারি? দেখ মা, শুধু বড় হলেই দায়িত্ব পালন করতে হয় এমনটা নয়, তার জন্য যোগ্যতা থাকা চাই। আর আমি জানি তোর মধ্যে সেই যোগ্যতাটা আছে। দেখলে বর্দি, হ্যাঁ দেখলে তো তুমি, তুমি আছো, আমি আছি, অথচ 2 দিন আগে আসা একটা মেয়ের আঁচলে চাবিটা বেঁধে দেওয়া হলো। তুমি বলো তো, এটা কি উচিত হলো? হ্যাঁ, কোনোভাবে উচিত হলো? বর্দি, বর্দি গো, আমি তোমাকে বলে রাখছি, তোমার কিন্তু সব গেল, সব। ছেলে তো এমনি হাতের বাইরে বেরিয়েই গেছিল, এখন সংসারটাও গেল। দেখো এবার কি করবে। অরুন্ধতিটা বড্ড বোকা। ওই চাবি দিয়ে আর গৌরীকে সংসারে বাঁধতে পারবে না। আমি যে গৌরীর জন্য আরো অনেক বড় কিছু ভেবে রেখেছি।